দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলার কথা বলবো অনুষ্ঠানে। দর্শক বলার কথা বলবো অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক নানা ঘটনার বিশ্লেষণমূলক আলোচনা শুনি। আজকে আমরা আলোচনা শুনবো জাতিসংঘে ডক্টর ইউনূসের ভাষণ ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এই শিরোনামে, এবং এই বিষয়ে আলোকপাত করবার জন্য আমাদের আমন্ত্রণে আজকে তিনজন অতিথি উপস্থিত থাকছেন। আলোচনার শুরুতে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। আমার পাশে রয়েছেন স্টুডিও অতিথি হিসেবে আজকের, তার সাথে পরিচয় করে দিই। আমার পাশে রয়েছেন জনাব এস এম আজমল হোসেন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এবং দর্শক আরো সম্মানিত দুজন অতিথি আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকছেন। আমাদের সাথে রয়েছেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আরো রয়েছেন জনাব মেজর অবসরপ্রাপ্ত জিল্লুর রহমান, বাংলাদেশের বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট। দর্শক, ডক্টর ইউনূসের জাতিসংঘের ভাষণ এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ঘটনা প্রবাহ কি এবং এই পরিস্থিতিকে আপনারা কিভাবে দেখছেন সেসব নিয়ে আপনারাও আমাদের আলোচনায় সাথে থাকুন। মন্তব্যের ঘরে মন্তব্য লিখুন। আমরা সময় পেলে আপনাদের মন্তব্য নিয়ে আলোচনার সূত্রপাত করতে চাই, এবং আমাদের অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের দেখবার সুযোগ করার প্রয়োজনে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সে প্রত্যাশা করছি। আজকের অতিথি, আমাদের স্টুডিও অতিথি এবং অনলাইনের সম্মানিত অতিথি দ্বয়কে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। প্রথমে আমরা হাবিব ভাই আপনাদের কাছে আসবো, তবে তার আগে একটু সূত্রপাত করতে চাই। আমার কাছে স্টুডিওতে অতিথি হিসেবে আজকে আছেন এস এম আজমল হোসেন। তিনি আজকের মিলেনিয়াম টেলিভিশনের প্রথম অতিথি হিসেবে যুক্ত হয়েছেন। আমরা তাকে দিয়ে একটু শুরু করতে চাই। জনাব আজমল হোসেন, আমি জানি যে আপনি ছাত্র অবস্থায় ছাত্র রাজনীতি করেছেন দীর্ঘ সময়ে, এবং বর্তমানে পেশার সাথে যুক্ত আছেন আইনজীবী হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে। কিন্তু এও জানি যে আপনার পেশাগত জীবনে আপনি থাকলেও আপনার রাজনীতির অনেক নেতা কর্মী, বিভিন্ন যে পক্ষ আছে তাদের সাথে আপনার সংশ্লিষ্ট আছে। শুরু করতে চাই যে ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনের ৭৯তম সাধারণ অধিবেশনে তিনি ভাষণ দিলেন। ভাষণে তিনি অনেক চমৎকার বক্তব্য দিয়েছেন। কেউ কেউ প্রশংসা করেছে যে অনেকগুলো বিষয় সেখানে এসেছে, যে বিশেষত বাংলাদেশের যে গণতান্ত্রিক যে একটা রূপান্তর, বাংলাদেশের যে সংস্কার এবং নতুন বাংলাদেশের বিনির্মাণের যে একটা সুযোগ তৈরি হয়েছে, তিনি বিশ্ববাসীর কাছে সেটি জানিয়েছেন এবং বাংলাদেশের পাশে থাকবার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা রোহিঙ্গা ইস্যুতে কথা দেখেছি, নানা রকম সংস্কারের প্রশ্নে তিনি কথা বলেছেন, জনগণের অভিপ্রায় আকাঙ্ক্ষার কথা বলেছেন। এই আন্দোলনের তরুণরা যে ভূমিকা পালন করেছে সেই তরুণদের তিনি প্রশংসা করেছেন এবং এর ক্রেডিট তিনি বিশ্ববাসীকে জানিয়েছেন। নানা রকম বক্তব্য হয়েছে। তো আমি জানতে চাই যে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আলোচনা করি তাহলে একটি বেশি আলোচনা হচ্ছে, গতকাল বিএনপির একটি সমাবেশ গিয়েছে। বিএনপির সাবেক মহাসচিব জনাব হান্নান, ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেখানে স্পষ্টভাবে বিএনপির মহাসচিব আবারও নির্বাচনের তাগিদ দিয়েছেন এবং বলেছেন যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার জন্য এবং সংস্কার দ্রুত করবার জন্য। বিএনপির পক্ষ থেকে এই ধরনের যখন দ্রুততার কথা বলছে তখন আমরা কিন্তু খুব বেশি এই বিষয়ে আমরা কথা বলতে দেখছি না, যদিও আমরা শুনেছি যে 18 মাসের মধ্যে একটা নির্বাচনের প্রস্তুতি চলছে। কিন্তু জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর ইউনূসের নির্বাচন সংক্রান্ত কোনো আমরা বক্তব্য দেখিনি। আপনি এটিকে কিভাবে দেখছেন, সেই সাথে সার্বিক বক্তব্যকে কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আপনাকে এবং আজকের যে দুইজন, আমি ছাড়াও যে দুইজন অতিথি আছেন তাদেরকেও ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। সকল দর্শক শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা ও সালাম। তো অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় নেতা এবং সাবেক ছাত্র নেতা এবং জাতীয় নেতা জনাব হাবিব ভাই। হাবিব ভাইও কিন্তু 1990 সালে স্বৈরাচার বিরোধী একটি সফল আন্দোলনের নেতৃত্বের অভিজ্ঞতা সম্পন্ন নেতা। তো হাবিব ভাই এ বিষয়ে নিশ্চয়ই আরো মূল্যবান কথা বলতে পারবেন। তো আমি ডক্টর ইউনূস সাহেব ৭৯তম জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যে ভাষণ দিয়েছেন, এই সম্পূর্ণ ভাষণটি কূটনৈতিক শিষ্টাচার পূর্ণ। তিনি যদিও সেখানে বলেছেন যে গণতন্ত্র, সুশাসন ও সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা থেকেই ২৪-এর অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং সেটি সফল হয়েছে। সেই সফলতার পরে ওনার নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেই সরকারের প্রধান হিসেবে উনি ওনার বক্তব্যে গুরুত্ব সহকারে কয়েকটি বিষয়
তুলে ধরেছেন, যেখানে ন্যায় নীতি এবং নৈতিকতা ভিত্তিক এবং রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছেন, সুশাসন প্রতিষ্ঠা করার কথা বলেছেন, রোহিঙ্গা সংকট মোকাবেলার কথা বলেছেন, ফিলিস্তিনি যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন এবং 3-0 কথা বলেছেন। কিন্তু তিনি সেখানে গণতন্ত্রের নতুন যাত্রায় বিশ্বকে পাশে চেয়েছেন, কিন্তু গণতন্ত্রের নতুন যাত্রাটা কি হবে আমরা এটা আশা করেছিলাম যে উনি নিশ্চয়ই একটা পদ্ধতিগত একটা রূপকল্প, একটা রোড ম্যাপ যেটা বলি আমরা, সে বিষয়ে উনি কোনো বক্তব্য ওখানে তুলে ধরতে পারেননি। এবং উনি দেশের অভ্যন্তরেও কিন্তু এ বিষয়ে এখন মানে স্পষ্ট করে নির্বাচন শব্দটা তিনি উচ্চারণ করেননি, যে সেখানে পর্যন্ত করছেন না, কোনো ফোরামেই উনি করছেন না। তো এই বিষয়ে আমাদের আকাঙ্ক্ষা তীব্র, আমরা এটা জানতে চাই, ওনার কাছে শুনতে চাই এটা। জি, আপনার এই প্রশ্ন ধরেই একটু আসতে চাই। হাবিব ভাই আপনার কাছে পরে আসবে, একটু জিল্লুর ভাইয়ের কাছে আসতে চাই, ছোট করে আলোচনা করতে চাই। জিল্লু ভাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জিল্লু ভাই কি শুনতে পাচ্ছেন? আমি ঠিক শুনতে পাচ্ছি না। জি, শুনতে পাচ্ছি। জি, জিল্লু ভাই প্রশ্নটা করে রাখতে চাই, আপনি যদি শুনতে পান আপনি বলুন। যে ডক্টর ইউনূস এত কথা বললেন, কিন্তু আমাদের যে গণতান্ত্রিক রূপান্তরের পথে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ, যে জনগণ তার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিবে, এবং একটি বিতর্ক এসছে যে নির্বাচিত সরকারই আসলে সংস্কার করতে পারে, কিন্তু এই দীর্ঘ সময় সংস্কারের জন্য অনির্বাচিত সরকার করতে পারে না। সেই জায়গা থেকে এক ধরনের বিতর্ক আছে, কিন্তু ডক্টর ইউনূসের বক্তব্যে আমরা এই ধরনের কোনো কথা শুনতে পাইনি। তার কারণ বলে কি মনে করেন, নাকি সেটি ঠিক আছে? আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমি সর্বপ্রথম ধন্যবাদ দিব আমাদের প্রধান উপদেষ্টাকে, ডক্টর ইউনূস। তিনি বিশ্বসভায়, আপনারা সবাই দেখেছেন, যে একমাত্র কেন্দ্রীয় চরিত্র বলা যায়, সেলিব্রিটি। এমনকি অন্যান্য দেশের প্রধানরাও ওনার সঙ্গে হাত মেলানোর জন্য একটা কিউতে আসছেন, এবং সবাই জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে উনি অত্যন্ত সমাদৃত, সম্মানিত মানুষ সমগ্র বিশ্বে। আর উনি যে কথাগুলো বলেছেন, যে অত্যন্ত পরিপক্ক কথা বলেছেন। আর আমার বিজ্ঞ আলোচক যেটা বললেন, যে নির্বাচন সম্পর্কে তিনি কিছু বলেন নাই, আর আমরা সবাই সেই দিকে আগ্রহী। হ্যাঁ, আমরা দ্রুত সবকিছুই পেতে চাই রাতারাতি, কিন্তু নির্বাচন দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি আছে কিনা এটা আমাদের ভাবতে হবে। খুব দ্রুত নির্বাচন দেওয়ার মতো পরিবেশ নাই, উনি সেটাও ওনার বক্তৃতায় তুলে ধরেছেন। উনি আমাদের, আমি ওনার বক্তৃতা একটু শুরু থেকে বলি। উনি সর্বপ্রথম আমাদের আগস্ট বিপ্লব আন্দোলন যেটাই বলুন, সেটা সম্পর্কে উনি আলোকপাত করেছেন বিশ্বের সমস্ত নেতাদের, যে কোন আকাঙ্ক্ষা, কোন আশা বুকে বেঁধে আমাদের ছাত্ররা এই আন্দোলনে নেমেছিল, এবং সেই আন্দোলনের যে প্রকৃত আশাকাঙ্ক্ষা, গণতান্ত্রিক একটা রূপ, এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা জাতি গঠনের গণতান্ত্রিক পরিবেশ সম্পর্কে ওনার যে আগ্রহ, সেটা তিনি কিন্তু বলেছেন। তিনি বলেছেন যে এই গণতান্ত্রিক প্রচেষ্টা এগিয়ে নেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে সাহায্যের হাত বাড়ানোর জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তিনি এটাও বলেছেন যে আমাদের যে দেশের অর্থনীতি, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালনা করার জন্য যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলা ধ্বংস করে ফেলেছে, ব্যাংক লুট করে, টাকা পয়সা সব পাচার করে ধ্বংস করে ফেলেছে। সুতরাং একটা নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা করতে গেলে সেখানে অর্থেরও প্রয়োজন হয়। সেই অর্থেও সাহায্য সহযোগিতা তিনি বলেছেন। আর একথা আমাদের ভুলে গেলে চলবে না, ডক্টর ইউনূস অত্যন্ত পরিপক্ক মানুষ। এই বিশ্বসভায় উনি আব্রাহাম লিঙ্কনের মতো বক্তৃতা করে বেড়ান, এবং এখানে এমন না যে নতুন লোক গিয়েছেন উনি গুছিয়ে বলতে পারেন না, ব্যাপারটা তা না। উনি যা বলেছেন ওনার সজ্ঞানে উনি বুঝে শুনেই বলেছেন। আর আমি মনে করি যে নির্বাচনের যে রোড ম্যাপ আমাদের
রাজনীতিবিদরা দাবি করছেন, জানতে চাচ্ছেন, এটা রাজনীতিবিদদের বলার অধিকার আছে, বলবেনই, এটা তো রাজনীতি, তাদের একটা প্রস্তুতির ব্যাপার আছে। পাশাপাশি একথাও আমাদের ভুললে চলবে না যে জাতিসংঘ সাধারণ পরিষদে সেখানে আমাদের নির্বাচন কবে হবে, কি করবে, সেটা বলার উপযুক্ত জায়গা বলে আমার মনে হয়নি। বরং সেখানে যে জায়গাটা উনি তুলে ধরেছেন যে আমাদের আন্দোলনে কিভাবে আমাদের ছাত্ররা শহীদ হয়েছে, কিভাবে সাহসিকতার সাথে জি অন্যায়ের বিরুদ্ধে জিলু ভাই, দাঁড়িয়েছে, আপনি কথা বলেছেন, আমরা সেটা বক্তৃতা তো শুনেছি, কিন্তু যে সারা পৃথিবীর মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে, এটাও তিনি বলেছেন। রোহিঙ্গা সম্পর্কে বলেছেন, তাদের যে সাহায্য, মানবিক সাহায্য আমরা করছি, আপনারা সেখানে এগিয়ে আসুন, আমাদেরকে সাহায্য করুন, যাতে যেভাবে আমরা তাদের যে সেবাগুলো দিচ্ছিলাম সেই সেবাগুলো আমরা দিতে পারি। জি জিলু ভাই, আমরা আপনাকে একটু অনুরোধ করছি, আমরা শুনেছি আপনি যেটি বলেছেন, যে কিন্তু প্রশ্নটা ছিল যে তিনি নির্বাচন এত কথা বললেন, কিন্তু নির্বাচন নিয়ে কিন্তু কোনো কথা বললেন না, রাজনৈতিক দলগুলো নিয়ে কোনো কথা বলবেন না, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের সেটি নিয়ে খুব বেশি কথা বললেন না। আপনার কাছে আসতে চাই হাবিব ভাই, আপনি নিশ্চয়ই শুনেছেন আলোচনা আমাদের দুজনের। একই প্রশ্ন আপনার কাছে, যে ডক্টর ইউনূসের এই বক্তব্যকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমি বলেছি ওই ফোরামে নির্বাচন নিয়ে বলার মতো ফোরাম ওটা নয়, আর তিনি তো দেশের মধ্যেও বলেছেন। জি হাবিব ভাই বলুন। আপনাকে ধন্যবাদ। এই অনুষ্ঠান যারা দেখছেন বাংলাদেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা। বিজ্ঞ দুজন আলোচক আমার অত্যন্ত প্রিয় বাচ্চু এবং জিন্দু ভাইকে শুভেচ্ছা। আসলে উনি জাতিসংঘে যে ভাষণ দিয়েছেন সেটি আমার চমৎকার ভাষণ আমি বলবো। তার চেয়ে বড় ব্যাপার, বাংলাদেশকে অনেক ঊর্ধ্বে তুলে ধরেছেন। দেখেন, উনি বাংলাদেশের মানে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জাতিসংঘে যাওয়ার পর পৃথিবীর অন্যান্য দেশগুলি তার প্রতি খুবই আগ্রহ দেখিয়েছে। আগের থেকে তার প্রতি তাদের আগ্রহ ছিল, কিন্তু দেশের সরকার প্রধান হিসাবে যাওয়ার কারণে ওনার এটা আরো অনেক গুণ বেড়ে গিয়েছে। কয়েকদিন আগেই ওনাকে নিয়ে বাংলাদেশের ভিতরে যে নাকানি সুবানি দিল বিগত সরকার, পৃথিবীর বিভিন্ন 100-র উপর নোবেল লরিয়েট তারা তার পক্ষে বিবৃতি দিয়েছিলেন, সরকারকে আহ্বান জানিয়েছিলেন, হিলারি ক্লিন্টন নিজে বলেছিলেন, চিঠি লিখেছিলেন, কিন্তু বিগত সরকার কোনো পাত্তাই দেন। তার মানে ওনার পক্ষে ছিল সেই বিভিন্ন আন্তর্জাতিক বিশ্বে যারা বড় বড় পর্যায়ের মানুষ, তারা অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা ওনার পক্ষে বলেছিলেন। সেই মানুষটি যখন কয়েকদিন আগেই তার দেশে অসম্মানিত হলেন, কোর্টে নিয়ে তাকে যেভাবে হেনস্থা করা হলো, লিফট বাদে তাকে সিঁড়িতে উঠানো হলো, এমন কোনো অকথা কুকথা নেই তার বিরুদ্ধে বলা হয়নি। সেই মানুষটি যখন তার একটা বিরাট সম্মানের আসনে অধিষ্ঠিত গেলেন, তখন সারা বিশ্বের নেতৃবৃন্দ, রাষ্ট্রপ্রধান, সরকার তাদের আগ্রহ ছিল প্রচন্ড। এবং উনি যে বক্তব্য দিয়েছেন, বিশেষ করে ফিলিস্তিন সম্বন্ধে যে বক্তব্য দিয়েছেন, রোহিঙ্গা সংকট নিয়ে যে বক্তব্য দিয়েছেন, আন্তর্জাতিক বিশ্বে এই যে কিছু কিছু যেমন যেমন আপনার এই যে এখন যেগুলি মানুষের এ শক্তি, মানে কায়িক পরিশ্রম বাদে এখন যে ধরনের যে শক্তির মধ্য দিয়ে এই যে আপনার রোবট বা আপনার আধুনিক এই মেধাভিত্তিক যে সমস্ত মেধার যেগুলি অনেক কথা বলেছেন, তার ভালো মন্দ এই বিষয়গুলি, তার একটা জ্ঞান এই বিষয়গুলি তার উপর আছে, তার সমস্ত বক্তৃতার মধ্যে সবকিছু ফুটে উঠেছে। এখন কথা হলো ওইটা বক্তৃতা দেওয়ার একটা জায়গা, সেই জায়গাটা থেকে উনি বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে উনি যে কথাগুলি বলেছেন সেগুলি হয়তো আমরা আমাদের দৃষ্টিতে দেখছি, এই কথাগুলি ওনার আরো কিছু কথা বলার দরকার ছিল। তবে একটি কথায় ওনার সবকিছুর পরেও একটি বিষয় নিয়ে, একটি কথা নিয়ে আমরা খুবই ব্যথিত হয়েছি, আমরা খুবই কষ্ট পেয়েছি। সারা বাংলাদেশের যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, রাজপথে জীবন দিয়েছে, তারা হাত নাই পা নেই, বাউসের পর জেল কেটেছে, রাজনৈতিক দলগুলো নিষ্পেষিত হয়েছে। তিনি সেখানে গিয়ে একজন মাস্টার মাইন্ডকে দেখে বললেন ইনি সবকিছু করেছেন। আমি কালকেও ফেস দ্য ফিল বলেছিলাম, আজকেও বলবো। উনি বলেছেন ভালো কথা, ওনাকে বাংলাদেশে এসে ওই মাস্টার মাইন্ড কি করেছেন, এত বড় একটা দেশ যেখানে প্রায় 1000-এর উপরে মানুষ মারা গেল, ছাত্র যুবক শ্রমিক মারা গেল, 20,000 লোক আহত হলো, অন্ধ হয়ে গেল 5,000, আহত হয়েছে, বঙ্গ হয়েছে হাজার হাজার। সে ওই ব্যক্তিটাকে আমাদের দেখারও দরকার আছে যে উনি কত বড়, উনি মাস্টার মাইন্ড,
উনি কত বিস্তার লাভ করেছিল, ওনার অফিস অথবা ওনার ট্যালেন্ট প্রমাণ উনি করেছেন। কম্পিউটার স্টাফ ছিল কিনা, কম্পিউটার ছিল কিনা, মোবাইল ছিল কিনা, বা আরো কোনো ছিল কিনা, আমার তো জানতে ইচ্ছে করে। এরকম একটা আন্দোলন যদি একদিন মানুষ করে ফেলতে পারে, দেশটাকে তো উন্নত নিয়ে দিতে পারে। তাই আমি বলেছি ওনার এটা ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না দিলে আমরা কষ্ট পাবো। আমরা তো জেল কেটেছি বারে বারে, এবং এই সমস্ত ছেলেরা একদিন জেল খাটে নাই, একদিন পুলিশের মার খায় নাই। এখন হঠাৎ করে মাস্টার মাইন্ড উনি বলে ফেললেন, আর আমরা এটা মেনে নেব, এটা তো হতে পারে না, এটা কোনোভাবে হতে পারে না, মেনে নেওয়াই যাবে না এটা। আজকে দেশের ভিতরে উনি বিতর্ক সৃষ্টি করে দিলেন। উনাকে নিয়ে আওয়ামী লীগ সরকার বিতর্ক করেছে। উনি যখন নোবেল বিজয়ী হলেন, ওনাকে আওয়ামী লীগ তাকে নানান ভাবে সুদখোর, ঘুষখোর, নানান কথা বলেছে। বিএনপি সেই সময় ওনার পক্ষে কথা বলেছে, ওনার বিরুদ্ধে যতবার মামলা হয়েছে বিএনপি ওনার পক্ষে কথা বলেছে। আমরা সবসময় ওনার পক্ষে কথা বলেছি। এই যে বিগত দিনগুলো তার পক্ষে আমরা প্রত্যেকে কথা বলেছি। কিন্তু উনি সরকার প্রধান হওয়া বা প্রধান উপদেষ্টা হওয়ার পর যে দল এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি সবচেয়ে নির্যাতিত হয়েছেন, যাকে কেন্দ্র করে সেন্টিমেন্ট তৈরি হয়েছে এই সরকারের ভাবমূর্তি, বিগত সরকার ভাবমূর্তি পূর্ণচার নিষ্ঠুর সরকার হিসাবে পৃথিবীর কাছে পরিচিত হয়েছে, সেই একজন মহান নেত্রী উনি অসুস্থ, এখনো পরিবেশ সুস্থ না, মানে উচিত ছিল তার সাথে দেখা করতে যাওয়া, তাকে দেখতে যাওয়া ছিল, তার কথা বলা উচিত ছিল। এবং আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা ছিলেন, যারা উপদেষ্টা হয়েছেন, তাদের অন্তত বিএনপির এই জায়গাটা, বিএনপির হাজার হাজার মানুষ জীবন দিচ্ছে। আমরা বারে বারে আমরা কারাগারে এই আন্দোলন সবচেয়ে বেশি মানুষ মারা গেছে, বেশি মানুষ মারা গেছে, সেই বিষয়গুলি উনি এদিকে কোনো ভ্রুক্ষেপই নাই। উনি হাওয়ার উপর থেকে উনি বলে ফেললেন, এই যে মাস্টার মাইন্ড দেখিয়ে দিলেন, এরাই ভবিষ্যতে বাংলাদেশের রচনা করবে। এটা খুবই দুঃখজনক এবং খুবই আপত্তিজনক কথা বলে আমি মনে করি। এখন উনি দেশে আসার পর এই ব্যাখ্যা কিন্তু প্রত্যেকে চাবে, কথার সূত্র ধরে নিশ্চয়ই আমরা জিল্লুর ভাইয়ের বক্তব্য শুনবো। কিন্তু আমি যে প্রশ্নটি করতে চাই, এটি তো সত্যি কথা যে বিএনপি 15 বছরে কিন্তু ব্যর্থ হয়েছে, এই আন্দোলনটা করতে পারেনি বিএনপি। তারা এভাবে নিপীড়নের মুখে দাঁড়িয়ে একটা সরকারের পতন ঘটাবে সেই বাস্তবতা তৈরি করতে পারেনি, সেটি তো ছাত্র জনগণই করেছে। সেখানে আপনাদের রাজনৈতিক ভাবে আপনাদের অবস্থান মানে হয়তো সংশ্লিষ্টতা ছিল, মানে সেভাবে ছাত্রদের মধ্যে ছিল, কিন্তু আলাদা করে তো আপনারা তেমন কিছু করতে পারেননি। ফলে মাস্টার মাইন্ড নায়ক যাই হোক, সেটা তো ছাত্ররাই। আপনার এই কথাটা আপনার প্রত্যাহার করা উচিত। আমি 90-এর আন্দোলনের নেতা ছিলাম। আমরা একটা নির্দিষ্ট কজ নিয়ে স্বৈর শাসকের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য 9 বছর আন্দোলন করেছিলাম। 9 বছর আন্দোলন করতে গিয়ে জালাল ভাই, জাহাঙ্গীর ভাই থেকে মনির হাসিব, যারা আহত হয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, দীপালি শাহ, জাফর, জয়নাল মারা গেছিল। শেষে আস্তে আস্তে আমরা এসে আমরা 2 মাসের মাথায় সরকারের পতন ঘটালাম। তার মানে কি আমরাই করেছি? প্রেক্ষাপট তারা তৈরি করেছিল, স্বৈরাচারের বিরুদ্ধে জনমত গঠন হয়েছিল। আপনি কি কথা বললেন? এটা আমরা কিছু করতে পারি নাই। না না, আপনি এই কথা বলতে পারেন না, আপনি এই কথা বলতে পারেন না, আপনি উল্টো করেন, আপনার কথা উল্টো করেন। বিদেশ থেকে অনেক কথা বলা যায়, উল্টো করেন কথা। আমাদের 5-6 লোক অ্যারেস্ট হয়েছিল, আমাদের 5-600 লোক মারা গেছে। আপনি কোথায় আছেন? কোথায় আছেন আপনি? কিন্তু 5-600 লোক মারা গেছে, হাজার হাজার লোক পঙ্গু হয়েছে, অন্ধ হয়ে গেছে। আপনি কি বলেন? এটা আমাদের কিছু করতে পারিনি মানে? আমরা এমনি মানুষ নেমেছে, মানুষ এমনি নেমেছে না। নো, আপনি ব্যক্তিগত আপনারা এইগুলি বলবেন না। এই সমস্ত শোতে আসার জন্য আমাদের জীবনের সময় নষ্ট করে নাই, এই কথা আপনি বলতে পারেন না, এটা বলতে পারেন না। আমাদের হাজার হাজার লোক ছাত্ররা মারা নেমেছিল। আমাদের যারা পলিটিক্যাল, যাদের আইডেন্টিটি আছে, আমরা তাদের যেতে পারছি। এই লোকগুলি মারা গেল যাত্রাবাড়িরা। তারপরে এই 6 জন সমন্বয়ক যেন সারেন্ডার করলো। হারুনের হোটেলে নিয়ে যে হারুন তখন অসম্মান থেকে তার ভাত খাওয়ালো, তার পরিবার পর্যন্ত বলে তাদের ভালো রেখেছিল, তাদের ভালো খাওয়াইছে, আমাদেরকে ভালো খাওয়াইছে। তারা বললো আমরা আন্দোলন নেই। তখন আন্দোলন কে ধরে রেখেছিল? তখন এই বিএনপি, জাতীয় দলে, জাতীয় বিএনপি যারা আইনজীবী, এই মাহবুবের খোকনেরা গাড়ির সামনে সেদিনকে দাঁড়িয়ে গিয়েছিল, হাত ধরে আমাকে গ্রেপ্তার করেন। সেদিন ধরে তারা না নামতো, ওরা তো 6 জন বিদায় হয়ে গেছিল। ওরা আন্দোলন করবে না বলে বলেছিল আমরা আন্দোলন নেই। কোথায় আছেন আপনি? তারপরে আমাদের লোকেরা নেমেছে, শিক্ষকতা বিশ্ববিদ্যালয় শিক্ষা নেমেছে। আপনি তো বলতে পারেন না যে আপনারা কিছুই করতে পারেন নাই। আমরা আমরা জনমত তৈরি করেছি, সরকার বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছিল। সরকার দীর্ঘদিন অন্যায় অত্যাচার করেছে, সরকার অর্থনীতিকে ধ্বংস করেছে, মানুষ মেরেছে, হত্যা করেছে, গুম করেছে। মানুষের ভিতরে বিরাট ধরনের একটা অসন্তুষ্ট ছিল। ছাত্রদের কোটা সংস্কার লজ্জা আপনি বলেন, মাস্টার মাইন্ড
ওই ছাত্ররা যদি এই যে হাসিনা সেখানে পাপ না করতো, যদি কোটা যদি ফিরে না নিয়ে আসতো, কোটা ফিরে না নিয়ে আসতো কি হতো? ওরা কি সরকার পতনের জন্য নেমেছিল? নিশ্চয়ই না। কোটা যদি এবং প্রথম দিন যদি আপনার সংক্ষিপ্ত রায় না যে পূর্ণাঙ্গ রায় দিয়ে দিত, ছাত্ররা ঘরে ফিরে যেত। আর আপনি একটু বলছেন আমরা কিছুই করতে পারি না, এই লোকজন মাঠে নামে নাই, হাজার হাজার মানুষ এমনি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ নেমেছে, তারা নামে নাই, সাধারণ কর্মীরা নামে নাই। আপনার যাত্রা বাড়ি আমরা 63 জন মানুষ মারা গেছে যারা আন্ডার এজ, 2 বছর 4 বছর পর, তাদের কোনো অবদান নেই, শ্রমিকের অবদান নেই। এই যাত্রা বাড়িতে যে শনির একটা যে ফাইটটা কারা করেছে, ওই ফাইটটা কারা করেছে? মানে এমনি মারা গেছে, আমাদের লোক এমনি মারা গেছে। হ্যাঁ, তাদের কথা বলতে আমাদের সাথে কথা বলতে হলে কথা হিসাব করে বলবেন, আমার সাথে কথা বললে কথা হিসাব করে বলেন। আমি 2-2টা আন্দোলনে অতীতের শুরু করলাম, শেষ করেছিলাম। এখনো ছাত্রদের প্রথম দিন আমার দলের বাইরে সিদ্ধান্তের আগে আমি তাদের আমি বলেছিলাম তোমাদের আন্দোলন সফল হবেই। হঠাৎ করে আপনার বিএনপি নাই বলে দিলেন আপনি ব্রিগেডের শাখাত হোসেনের মতো। এটা খবরদার বলবেন না, এটা বলা উচিত না। ঠিক আছে হাবিব ভাই, একটুখানি আমার কথা শুনুন। এটা বলবেন না, এটা বলবেন না। আমি প্রশ্নটা আর বলবেন না এটা করেছি বলে আপনি কিন্তু উত্তরটা দিতে পারলেন, আমরা জানতে পারলাম। হ্যাঁ, আমাদের এই যে মাস্টারমাইন্ড ডক্টর ইউনূস তো বাইরে গিয়ে ওই ছাত্রকেই মাস্টারমাইন্ড বলছে আন্দোলনের, এবং ভবিষ্যতে তারাই দেশকে চিনতেন। এ কথা আপনি চিনতেন? না, ডক্টর ইউনূসকে চিনতেন, ওনাকে চিনতেন? চিনতেন না? আমরা কেউ চিনতাম না তাকে, আমরা কেউ চিনতাম না। আমরা হঠাৎ করে তাকে চিনেনই না। ওনাকে মাস্টারমাইন্ড বলে কি? যেমন র‍্যাব, এক সেকেন্ড, যেমন র‍্যাব বিভিন্ন বাড়ি ঘেরাও করতো 3 দিন 4 দিন ধরে, কত ধরনের হেলিকপ্টার কত কিছু নিয়ে আসতো। নিয়ে আসার পরে অভিযান চালিয়ে দেখা গেল 2 জন মহিলা 2টা বাচ্চা, নাম নাই, যার নাম জানে না, কোনো কিছু জানে না, সে জঙ্গি। এটা হয়, এই যে নাটক করেছে। এই মাস্টারমাইন্ডকে কেউ চিনে, উনিও চিনতেন না। উনি মাস্টারমাইন্ড হলেন কি করে? এই কথাটা বলা ওনার ঠিক হয়নি, এটা আমি বলছি। আর বিএনপিকে তো আন্ডারমাইন করার এখানে সুযোগ নেই। বিএনপি কেন, যারা আন্দোলন করেছিল তাদেরকে, রাজনৈতিক দলগুলিকে, উনি রাজনৈতিক দলগুলির কথাই বলেন নাই। ওনার জাতিসংঘে এই ভাষণে ওনার রাজনৈতিক দলগুলি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছে, তারা জীবন দিয়েছে, অত্যাচার নির্যাতন হয়েছে, গুম করেছে, খুন করেছে, কোনো কথা উনি বললেন না। উনি হঠাৎ করে বলে ফেললেন এই ছাত্র যুবকেরা আন্দোলন করে তারা। ধন্যবাদ, আমি একটু আপনার ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু অল্টার করতে হবে হাবিব ভাই। আমি ওই প্রশ্নটাই করেছি যে এই ধরনের একটা আলোচনা আছে, সেই প্রশ্নটা আমি এখানে উপস্থাপক হিসেবে বলেছি, এটা আমার কিন্তু ব্যক্তিগত মত না। হাবিব ভাই, এটা আপনি অন্যভাবে নেবেন না। আপনাকে আমরা জানি আপনি আন্দোলনের নায়ক, গণঅভ্যুত্থানে আপনি করেছেন না, এটা আমার বক্তব্য না। তো আপনি গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু সেই সময়ের যে আন্দোলনটা ছিল সেটি একটা জোটের আন্দোলন ছিল, আপনাদের ছাত্র সমাজের সংগঠিত, আপনি ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন, আপনি নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এই যে এবার যে ছাত্ররা করলো, এদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নাই, সাধারণ ছাত্রদের আন্দোলন বলা হচ্ছে, এবং সে কারণেই তারাই সরকারের সফল। না, সাধারণ মানুষের সম্পৃক্ত আছে তো। এই যে 6 জন লোকের সমন্বয় প্রত্যাহার করে নিল, আপনাদের আমরা পরিসংখ্যান দেখেছি, তার মারা গেল কেন এত লোক? ছাত্র কজন মারা গেছে? আসবো আর অন্য প্রসঙ্গ নিয়ে একটু আসতে চাই। নিশ্চয়ই আমাদের জিল্লু ভাই শুনেছেন হাবিবের বক্তব্যের প্রেক্ষিতে আপনার কথা থাকলে বলবেন। একটু আপনার কাছে আসতে চাই যে হাবিব যেটি বলছিলেন যে ডক্টর ইউনূসের উচিত ছিল খালেদা জিয়া বেগম জিয়ার সাথে দেখা করা এবং উপদেষ্টাদের দেখা করা, তিনি দেখা করেননি। তো আপনি এটাকে কিভাবে নিচ্ছেন? তিনি দেখা করলে তার যে এক ধরনের মানে দল নিরপেক্ষ একটা অবস্থান, সেটি কি ক্ষুণ্ণ হতো কিনা, সেই জায়গা থেকে হয়তো তিনি জাননি, বিতর্ক তার বিরুদ্ধে তৈরি হোক, আমরা জানি না, হয়তো সামনে দেখাও করতে পারেন। আপনি কিভাবে মনে করছেন? আর যেটি হচ্ছে যে মাস্টার মাইন্ড নিয়ে কথা বললো, আসলে আন্দোলনের মাস্টার মাইন্ড তো আসলে জনগণই হয়, কিন্তু সেখানে একক একজন ব্যক্তিকে পরিচয় করে দিলেন, এটিতে আপনি কোনো কিছু দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই বলতে চাই যে ডক্টর ইউনূস সাহেবের যে যোগ্যতা, সক্ষমতা এবং গ্রহণযোগ্যতা, খ্যাতি, সুনাম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের ভেতরে, বরং আমরা গর্বিত ওনাকে নিয়ে। তবে উনি যে মাস্টারমাইন্ড শব্দটা ব্যবহার করেছেন, মাস্টারমাইন্ড এই শব্দটা কিন্তু নেতিবাচক শব্দ। তো এইটা বিষয়ে ওনাকে কারা পরামর্শ দিচ্ছে, উনি কাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এইসব শব্দ ব্যবহার করছেন, আমি ঠিক জানি না। তবে ইউনূস সাহেব সংস্কারের লক্ষ্যে ইতিমধ্যে 6টি কমিশন করেছেন। সেই কমিশনের আমার জানা মতে 3 জন দায়িত্বপ্রাপ্ত মানুষ পদত্যাগ করে চলে গেছেন, যেখানে আবার নতুন মানুষকে আনতে হয়েছে ওই কমিশনের দায়িত্বে। একটা স্বাস্থ্য কমিশন বলেছিল যে, তারপর আমাদের আইনের বিষয়ে তিনি এইগুলো স্বাধীন মালিক দায়িত্ব নেন, তাদের পরামর্শে উনি করছেন আমি নিশ্চিত না। এবং আজকেও সর্বশেষ যেটা ঘটেছে, পাঠ্য পুস্তক পরিমার্জনে একটি সমন্বয় কমিটি করা হয়েছিল, এই কমিটিটা আজকে বিকেলে বাতিল করা হয়েছে এবং আজকে সকালে
আহ, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক একটি সংবাদ সম্মেলন করে অসহিষ্ণুতা ও ঘৃণা বিদ্বেষের বিরুদ্ধে সরকারের স্পষ্ট বার্তা চেয়েছে। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা জিনিস খেয়াল করবেন আপনারা নিশ্চয়ই, যে এই যে অন্তর্বর্তী সরকার, এই সরকারের যারা উপদেষ্টা আছেন তারা এটা স্বীকার করতে কি কোনো অসুবিধা আছে? তাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই। তো বাংলাদেশে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে, গ্রহণযোগ্য দল, এই দলগুলোতে এমন অনেক নেতৃত্ব রয়েছেন যারা যারা এই সরকারকে সরকারের সংস্কার কর্মে সহযোগিতা করবার জন্য পরামর্শ দেওয়ার মাধ্যমে অনেক যোগ্য মানুষ রয়েছেন, কিন্তু তাদের কাছ থেকে কোনো পরামর্শ এবং সহযোগিতা নেওয়া হচ্ছে বলে আমি শুনিনি। এই পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমে আমি দেখিনি। এই একটা বিষয়। এই অরাজনৈতিক মানুষদের দিয়ে এই রাজনৈতিক সংস্কারের কাজগুলো কতটা সুষ্ঠুভাবে সফলতার দিকে নিয়ে যাওয়া যাবে, এটা আসলে এখন মানুষের ভেতরে সন্দেহের সৃষ্টি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, প্রশ্ন করার মতো পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়েছে। হাবিব ভাই যেটা বলেছেন, আরেকটা কথা বলেছেন যে উনি হয়তো ম্যাডামের সঙ্গে দেখা করতে যাননি। তো এটা উনার এই আশাটা একেবারে অমূলক না, এই কারণে যে দুইবারের সাবেক এবং নির্বাচিত, অবাধ নিরপেক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, এবং তিনি মুক্তিযুদ্ধের ঘোষক, শহীদ রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, তিনবার প্রধানমন্ত্রী, যে তিনবারের প্রধানমন্ত্রী, ওনার স্ত্রী, এবং ওনার সঙ্গে তো সৌজন্যতা দেখা করতে যেতে পারেন, এই আশা একেবারেই অমূলক না। এটা খুবই তার মধ্যে তার ইমেজ, দল নিরপেক্ষতার এক ধরনের ব্যত্যয় ঘটতো কিনা সেটি প্রশ্ন কি করা যায় কিনা। তবে একটা জিনিস অত্যন্ত ইতিবাচক, যে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে, পলায়নের পরে কিন্তু ম্যাডাম বেগম খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত এই সরকার দিয়েছে। এটা আমাদের কাছে একটু আশার সঞ্চার করেছে যে ভবিষ্যতে নিশ্চয়ই আমরা ম্যাডাম খালেদা জিয়ার বিষয়ে আরো অনেক ইতিবাচক সিদ্ধান্ত পাবো। ওনার সুচিকিৎসার ব্যবস্থা করবেন, ওনার নিরাপত্তার ব্যবস্থাও সরকার ইতিমধ্যে করেছেন, এগুলো আশাব্যঞ্জক। জি, ধন্যবাদ যেমন জনাব আজমল, আপনাকে আবারও আসবো একটু। জিল্লু ভাই, নিশ্চয়ই আপনি আলোচনা শুনছেন। একটু প্রশ্নটি রাখতে চাই যে আলোচনাটি হচ্ছে, যেটি আমাদের বক্তব্য থেকে আমরা জানতে পারলাম, হাবিব ভাই যেটি বলছিলেন যে তার অনেক বক্তব্য ঠিক আছে, কিন্তু ওখানে যেভাবে ক্রেডিটটা তিনি এই যে ছাত্রদের দিলেন এবং বিশেষ একজন ব্যক্তিকে দিলেন মাস্টার মাইন্ড হিসেবে, এটি কি তার বলার ঠিক হয়েছে কিনা? তাতে আসলে বাংলাদেশের যে রাজনৈতিক প্রক্রিয়া বা রাজনৈতিক দলগুলোকে এক ধরনের সাইডলাইনে রাখা হচ্ছে কিনা, এবং এখানে এক ধরনের শঙ্কা কাজ করে কিনা যে সামনে নির্বাচন যথাসময় হবে বা দেশ নির্বাচনমুখী হবে, অথবা নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের জনগণ তাদের একটি সরকার গঠন করতে পারবে, এর মধ্যে কোনো সংশয় দ্বিধা তৈরি করে কিনা ডক্টর ইউনূসের সাম্প্রতিক এই বক্তব্য অথবা প্রবণতা, আপনি কিভাবে দেখছেন? আমি ওনার বক্তৃতার উপরে আমারও কিছু আলোচনা আছে। তার আগে আমি একটু বলতে চাই দর্শক শ্রোতার জন্য যে আমাদের জাতিগত একটা সীমাবদ্ধতা রয়েছে। আমরা খুব দ্রুত কিছু ফলাফল আশা করি, আর সর্বদা নিজের বেনিফিট কিসে হবে সেটাকেই আমরা টানাটানি করি। আমি এখানে একটু স্মরণ করাই দিই, হাবিবুর রহমানের আগের তত্ত্বাবধায়ক সরকার প্রধানের তত্ত্বাবধায়ক সরকারের সেই দিনগুলি একটা বই লেখা আছে। সেখানে দেখবেন যে শেখ হাসিনা ওনাকে গালমন্দ করেছিল যে তাকে আমি এই সুযোগ সুবিধা দিয়েছি ইত্যাদি ইত্যাদি। উনি শুধু একটা কথা বলেছিল যে উনি দায়িত্ব নেওয়ার পরপরই পোস্টিং অর্ডার শুরু হলো, দ্রুততার সাথে প্রশাসন সাজিয়ে ফেললেন। তো ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে আপনি কাল আসলেন, আজকেই এইভাবে কিভাবে করলেন? তা সেটা উনি বলেছিলেন যে আমি যখন আলোচনা শুরু হয় আমাকে দায়িত্ব নিতে হবে, তখন থেকে আমি কিছু হোমওয়ার্ক করেছিলাম। তা সেই হোমওয়ার্ক করে যদি উনি এগিয়ে থাকে রাত জেগে দিনের সময় ব্যয় করে, তাতে তো কোনো অন্যায় করে নাই। কিন্তু আওয়ামী লীগের দৃষ্টিতে মনে হয়েছিল যে আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য, কারণ আওয়ামী লীগের যে প্রশাসন সাজিয়ে রেখেছিল সেই প্রশাসন নড়বড় করে ফেলেছে, এটা ভোটের মাঠে হয়তো তারা সুবিধা করতে পারবে না, এই কারণেই তার উপরে চড়াও হয়ে গেছিল। এবং উনি একথাও বলেছিল যে আমাকে শেখ হাসিনা অনেক সুযোগ সুবিধা দিয়েছে, অনেক
করুণা করেছে তা যদি সত্য হয়, তাই বলে কি আমার যে চেয়ার, এই চেয়ারে বসে কারোর প্রতি বিশেষ আনুগত্য বা বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার কোনো ব্যবস্থা বা কোনো প্রভিশন আছে কিনা? আচ্ছা, এখন আসি আমাদের প্রধান উপদেষ্টার বক্তৃতাটা আমি এইভাবে দেখি। আমার বিজ্ঞ আলোচক হাবিব ভাই একজন মাঠ থেকে রাজনীতি করে আসা মানুষ, উনি অবশ্যই বোঝেন। এবং ডক্টর ইউনূস যে বক্তৃতাটা দিয়েছেন, উনি বলেছেন, আমি এইভাবে দেখছি যে উনি মুরব্বী, উনি ছাত্রদেরকে অ্যাপ্রিসিয়েট করতে চেয়েছেন, এটাই হওয়া উচিত। কিন্তু সব ছাত্র তো আর ওখানে নেওয়া সম্ভব না। যেমন গণতন্ত্রের সেই প্রাথমিক যাত্রায় কি হতো, জনগণ সব এক জায়গায় আসতো, সে আপনি যদি সেই অ্যানসিয়েন্ট যুগে যান, তারা তাদের দাবি দাওয়া তুলবে, তখন পলিটিক্যাল সায়েন্টিস্টরা বললো না, এভাবে তো হয় না, তোমরা যাও এক একজন এক এক এরিয়াতে একজন প্রতিনিধি নির্বাচন করে নিয়ে আসো, সেই একজনই তোমাদের পক্ষে কথা বলবে। সেই কনসেপ্ট থেকে কিন্তু আজকের আমাদের পার্লামেন্ট সিস্টেম আসছে। এটা আমি বলতে চাচ্ছি যে উনি এভাবেই বলেছেন যে ছাত্ররা এই আন্দোলনের প্রকৃত ফ্রন্টলাইন যোদ্ধা, ভ্যানগার্ড ছিল। এটা তাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন কিন্তু কোন করার একজন জন্য। বেশি না বিশেষ না, উনি ব্যক্তিকে একজনের মাস্টারমাইন্ড উল্লেখ বলা হলো, করছেন, আমাকে কথা একজনকে উল্লেখ বলতে করে দিন। বলেছেন। ব্যক্তিকে মাস্টারমাইন্ড বলা হলো। আমরা তো ছাত্র আন্দোলনের এবং সময় আমাকে কথা জিলু ভাই, আমরা সমন্বয়ক দেখেছি, কথা বলবো না। সমন্বয়কদের একটা দল দেখেছি, তাদের কেউ তিনি না, আমি কিন্তু তিনি ফালতু একজন কথা বিশেষ বলি না, মাস্টারমাইন্ডের প্লিজ কথা বললেন। ইন্টারফেয়ার করবেন না। সমন্বয়ের কথা স্বীকার করে না তাকে, কোনো প্লিজ ওই জনকে আমার চেনেই কথা না। শেষ হচ্ছে, তারপর আপনারা বলেন আপনাদের কথা। বলুন জিলু ভাই, বলুন। যে উনি যে 10টা লোকের 10 রকম মত থাকবে, এটাই তো গণতন্ত্র। সেটা আমরা যদি একজন আরেকজনদের কথাই বলতে দিব না, তাহলে তো হবে না। আমি কোনটা বলতে চেয়েছি যে উনি বলেছে যে এই ছাত্র, তখন এই মাহফুজ আলম নামে যে ছেলেটা, আমি আচ্ছা ভাই আপনাকে বলেছিলাম যে আমি তো নামগন্ধ জীবনে শুনি নাই, সে একটু আরো একজন ছাত্র বলেছে যে সে চালাক প্রকৃতির একটা মানুষ, ওইখানে গিয়ে উপস্থিত হয়েছে, সে স্টেজে উঠে গেছে কাছে স্যারের কাছে, এরকম একটা কথা বলেছে। এখন যে ছাত্ররা এখানে আন্দোলন করেছে, উনি ছাত্র সমাজকে প্রতিনিধিত্ব করার একটা প্রতীকী হিসেবে বলেছেন, আমার দৃষ্টিভঙ্গিতে আমি বলছি। এখন জনাব হাবিব যেটা বলতে চাচ্ছেন যে বিএনপি এতদিন পথে আন্দোলন করেছে, তারা অনেক অত্যাচারের জুলুমের সম্মুখীন হয়েছে, জীবন দিয়েছে, ধন দৌলত হারিয়েছে, ব্যবসা বাণিজ্য হারিয়েছে, অনেক ধরনের নিপীড়ন এই দলের প্রতি ছিল, এটা সকলে জানে। কিন্তু ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা যে চেয়ারে এখন বসে আছেন, সেখান থেকে উনি যে কোনো দল মতের ঊর্ধ্বে থেকে কথা না বলে যদি বিশেষ কাউকে একটু সম্মান জানানো হোক বা কথা দিয়ে কৃতিত্ব দেওয়া, সেই জায়গায় আরো একটা বিতর্ক সৃষ্টি হবে। ওনার কথার ভিতরে উনি বলেছেন যে ইনক্লুসিভ একটা দেশ এবং জাতি গড়ার জন্য উনি চেষ্টা করছেন, বিশ্ব সম্প্রদায়কে ওনার কাছে চেয়েছেন। এখন বিএনপি সম্পর্কে আমি একটু বলি যে জনাব হাবিবের যে মনোকষ্টটা, উনি উত্তেজিত হয়েছেন কেন, যে উনি যেটা বলতে চেয়েছেন যে উনি বা ওনার কর্মী বা ওনার অনুসারীরা পথে পথে অনেক আন্দোলন করেছে, রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে, এটা তো মিথ্যা না, এটা সত্য। কিন্তু এটা করতে করতে বিএনপি এমন একটা জায়গায় ছিল, তাদের শক্তি প্রায় নিষ্কাশিত হয়ে আসছিল। এটা বিএনপি মানুক আর না মানুক, এটা হচ্ছে সত্য ঘটনা। যেমন আমি আগেও বলেছি যে বিএনপি বিভাগীয় যে সংগ্রাম গুলা করেছে অত্যন্ত সফলতার সাথে করেছে, এমনকি ঢাকায় এটাও আমি দেখি যে এটা সফল ছিল। কারণ সরকারের পরিকল্পনা ছিল বিএনপির কেন্দ্রীয় নেতাদের জেলে ঢুকাতে হবে, পুলিশকে দিয়ে কিছু গুলাগালি করার একটা নাটক সাজিয়ে সেখানে সবাইকে ধরে ওই আন্দোলন ওখানেই স্থিমিত করে দিয়ে তারা তাই করেছে, তাদের সমস্ত নেতা নেত্রী সবাইকে জেলে পুরে রেখেছে। এখন আসি এই আন্দোলনের প্রকৃত মাস্টার মাইন্ড কোন একক ব্যক্তি। আপনি যদি ইতিহাস দেখেন, পৃথিবীর
গণবিপ্লব, গণঅভ্যুত্থান, একজন হয়তো অগ্নিস্ফুলিঙ্গের ভিতরে একটু মেসের কাঠি লাগাই দিতে পারে, কিন্তু সে সমস্ত জায়গায় নেতৃত্ব প্রতি ব্যক্তির সাথেই থাকে। আপনি দেখেন যেটা যেন বললেন যে মারা কেন আসলো, কেন আসলো, আমি ওনার কথা যেটা সেন্স করেছি, কারণ সবাই চেয়েছে যে এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে, সরকারকে বিতাড়িত করতে হবে। এটা জনবিরোধী একটা সরকার দীর্ঘদিন ধরে। আমি বিএনপির কথাই বলি, বিএনপির উপরে যে জুলুম অত্যাচার করা হয়েছে এবং অন্যান্য বিরোধী দল যারাই ছিল তাদের উপরে যে অত্যাচার করা হয়েছে, এটা মনে রাখবেন, কাউকে যদি অন্যায়ভাবে বাধা দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, একটা নিরপেক্ষ মানুষও কিন্তু তার প্রতি সহানুভূতি প্রকাশ করে। এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি। সেই দিক থেকে বিএনপি একটা আন্দোলন করে এই যে 16-18 বছর ধরে এই পর্যন্ত আসছে, এটাও মিথ্যা না। ঠিক একইভাবে এই আন্দোলনটা এই অল্প সময়ের মধ্যে আগস্টের ভিতরে যে আপনি দেখেন টার্নিং পয়েন্টটা যদি এই জায়গায় হয়, এই বিতাড়িত প্রধানমন্ত্রী তিনি যখন সাংবাদিক সম্মেলনে ওই কিছু তৈলবাজ সাংবাদিকরা তৈলবাজি করতে যেই শেখ হাসিনারে তারাই সেই দেশ থেকে, তারা ওই রাজাকার সন্তান তার নাতি নাতি চাকরি পাবে কিনা, তখন আমাদের শুধু আমার নিজের কথা না, এই প্রধানমন্ত্রীকে রং হেডেড লেডি হাইকোর্ট কিন্তু একটা রায় বলেছিল মন্তব্যে। তো উনি জিজ্ঞাসা সাথে উনি বলেছিল রাজাকারের বাচ্চারা চাকরি পাবে। এই জায়গা থেকে কিন্তু দাবানলের মতো সবাই আরো খেপে এই আন্দোলনটা ছিল, আমি বলবো যে যাই বলুক, যে দল থেকেই বলুক, এটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এই আন্দোলনটা চলেছে। এখন আমি হাবিব সাহেবকে বলবো, উনি একজন ছাত্র নেতা এবং যথেষ্ট কুশলী, তারও ভূমিকা রাখতে পারে, কিন্তু সে পরিচয় দেয়নি। জি জিল্লু ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জিল্লু ভাই, আমরা আসবো আর একটু ছোট করে অন্য প্রসঙ্গগুলো একটু আলোচনা করতে চাই। আপনাকে ধন্যবাদ। আমরা দর্শক, আমরা আলোচনায় আছি, আলোচনা জমে উঠেছে। আপনারা আমাদের সাথে থাকুন। ছোট্ট একটু বিরতিতে যেতে চাই, আবারও আপনাদের সাথে করে আলোচনায় আসবো। যাচ্ছি বিরতিতে। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা কেমন আছো? মা ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। দর্শক, আমরা ছিলাম বিরতিতে। বিরতির পর সকলকে আবারও আলোচনায় স্বাগত জানাচ্ছি। হাবিব ভাই, আপনার কাছে আসতে চাই, তারপর আমি স্টুডিও অতিথির কাছে আসবো। যেটি হচ্ছে, আমরা দেখলাম যে বিএনপির পক্ষ থেকে খুব দায়িত্বশীল বক্তব্য দেওয়া হচ্ছে। একদিকে বলা হচ্ছে যে এই সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করছে বিএনপি এবং সবাইকে সহযোগিতা করবার আহ্বান জানানো হয়েছে, এবং এই সরকার যদি ব্যর্থ হয়, ডক্টর ইউনূস সরকার, তাহলে দেশ আরো সংকটের মধ্যে পড়বে, কথাও কিন্তু বলা হয়েছে। কিন্তু অন্যদিকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাইছে, এবং আপনি যেটি বলছেন যে এই যে নির্বাচন নিয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য নেই, তো এইটিকে আসলে কিভাবে সমন্বয় করবেন আপনারা? নির্বাচন দ্রুত সময় বলতে কতদিনের মধ্যে নির্বাচন দিতে হবে বলে মনে করেন? যদিও 18 মাসের এক ধরনের বার্তা আমরা পেয়েছি। না, আমরা তো বলে আসছি সংস্কারও করতে হবে, নির্বাচনও করতে হবে। সংস্কারটা শেষ করে নির্বাচন, এটা কিন্তু আবার ঠিক না। সংস্কার করতে 1000 বছর লাগবে। বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গিয়েছিল আওয়ামী লীগ, 1000 বছর কিছুই তো নেই। সংস্কার করুন কোথায়? একটা বিল্ডিং এ ধরে প্লাস্টার খুলে যায়, তখন সেটা সংস্কার করতে হয়, মিস্ত্রি ডেকে বালি আর সিমেন্ট দিয়ে ওইটা ই করতে হয়, ঠিক করতে হয়। যে বিল্ডিং এ যে না থাকে, সংস্কার করুন কোথায়? আমাদের রাষ্ট্রে কোথাও কিছুই তো নেই, না পুলিশ প্রশাসন, না আপনার বিজেপি, না সিভিল প্রশাসন, না ইঞ্জিনিয়ার, না ডাক্তার, না কবি, না সাহিত্যিক, না সাংবাদিক, না বুদ্ধিজীবী, না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সবই তো আমরা গড্ডাকে আবাস দিয়ে ওই সরকারের গুণগান করেছি, মিথ্যাচার করেছি, সত্য কথা থেকে আমরা বলিনি। এবং প্রশাসনের যারা ছিলেন প্রত্যেকটা কি পরিমাণ দুর্নীতি তারা করেছে, এমন দুর্নীতি তারা করেছে যে দুর্নীতির কারণে তারা এখন কথা বলা তো তার হাতটা কাঁপে। এই যে বেঞ্জে তারপরে আমার যেটা করলো
বেনজির, আজিজ, মতিউর, আসাদ, এই যে দুর্নীতির যে চিত্র বেরিয়ে আসছিল, মূলত তো এই আন্দোলনটা সফল হলো তো এই কারণে। যদি এই দুর্নীতির চিত্রটা না বের হওয়া শুরু হতো, তাহলে তো এই সরকার কোনো পদ্ধতি ফিরিয়ে আনতো না। কোনো পদ্ধতি ফিরিয়ে আনার প্রধান কারণ, দুর্নীতি যখন প্রতিদিন বেরোতে লাগলো, সরকার দেখলো যে আমার পর্যন্ত তো চলে আসবে, আমাদের পরিবার চলে আসবে, এইটা বন্ধ করার জন্য তারা কোটাটা আবার ফিরিয়ে নিল। ফিরিয়ে নিয়ে প্রথমেই যদি আপনার ওটা করতে আগেই বলেছি, তাহলে এবার ছাত্রের ঘরে ফিরে যেত। ছাত্রের ঘরে ফিরে না যায়, পরে তাদেরকে তাদের ছাত্রলীগদের পিটাবে, শিক্ষকদের প্রত্যেক স্কিমে তারা মাঠে থাকে, দুর্নীতির চিত্র যেন সামনে না আসে, এইটা ঢাকতে গিয়ে মূলত সরকার এই কাজটা করে ফেলেছে। ভাবে নাই এইটাকে কেন্দ্র, হ্যাঁ এইটা শেষ পর্যন্ত নিজেই থাকতে পারলো না। এখন দেখেন, এখন দেখবো আমাদের দ্রুততর সময়ের ভিতরে সংস্কার করে, কিছু কিছু সংস্কার আছে যেগুলি সরকারের ম্যান্ডেট প্রাপ্ত না হয়ে করা যায় না। আপনার সংবিধান যদি একজনকে দায়িত্ব স্বাধীন মালিক পদত্যাগ করলেন বা চলে গেলেন, আরেকজন আসলেন, এসে বললেন সংবিধান সম্পূর্ণ বদলাই দেবো, নতুন করে লিখবো, এটা ওদেরকে অধিকার ওনাকে কে দিয়েছে? কে দিয়েছে এই কথা বলার? এরকম কিছু কিছু উপদেষ্টারা এমন এমন কথা বলেছে তো। একটু আলোচনার সূত্র ধরে একটি কথা বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো বারবারই ক্ষমতায় গেছে, সে বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক বা অন্য দল হোক, তারা কোন রকম জনগণের পক্ষে সংস্কার করেনি। এবার একটা সুযোগ এসছে, ছাত্র জনগণের অভিপ্রায় হিসেবে তারা চায় যে সংস্কার হোক। আপনারা ক্ষমতায় গেলে হয়তো সংস্কার করবেন না, তখন ক্ষমতা নিয়ে ব্যস্ত থাকবেন, মানে এই ধরনের একটা ধারণা আছে। ফলে এই সরকার যতটা পারে সংস্কার করবে এবং তাদেরকে ততটা সময় দেওয়া দরকার, এরকম একটা ধারণা আছে। এইটা যদি আপনার কথা হয় তাহলে আমি আপত্তি করবো, আপনার কথা নয়, মানুষের কথা আপত্তি করবো। সেটা হলো যে আমরা আপনার জানা উচিত, আমরা পরিষ্কার ভাবে 31 দফা রাষ্ট্র সংস্কারের জন্য আমরা কিন্তু দিয়েছি। তখন এই আন্দোলনও হয় নাই, মাস্টার মাইন্ডও আসে নাই, ডক্টর নিউজ সাহেব আসে নাই, এই সংস্কার তারাও আসে নাই, তারা জানতেও না, তারা কোথায় ছিল তাও তারা জানে না। আমরা কিন্তু 31টা দফা, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরা 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতা সমন্বয় করতে হবে, ভোট যেন মানুষ দিতে পারে, দলীয়করণ করা হবে না। একটা দেশে এই 31 দফা 10 দফা না 15 দফাও যদি বাস্তবায়ন করা যায়, বাংলাদেশ সঠিক লাইনে চলতে পারে। সেটা তো আমরা দিয়েছি, আমরা দিলাম না, আমরা দিয়েছি তো। অতীতে হয় নাই বলে আমরা করবো না, আমরা তো আমরা তো পরিষ্কার আমাদের রোডম্যাপ আমরা ঘোষণা করেছিলাম। 5 বছর পর পর নির্বাচন হবে, নিরপেক্ষ সরকারের নির্বাচন হবে, নির্বাচনকে ভোট চুরি করতে পারবে না, সবকিছু তো আমরা বলেছি। এইসব ঘটনার আগে নতুন করে এখন আমাদের যদি বলা হয় যে আপনারা করতে চান, আমরা তো করার জন্য পরিকল্পনা করেছিলাম। আর যাই হোক না কেন, এই দেশটা চলছে বিগত, বিশেষ করে বিগত সরকার যে 15.5 বছর আর 2 বছর, এই যে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, সেই জন্য আজকে আমূল পরিবর্তন। কোথায় আপনি বলবেন তো? এই এই পুলিশ প্রশাসন রেখে, এই বিচারপতিদের হাইকোর্টে রেখে, নিম্ন আদালতে রেখে কি সংস্কার করুন আপনি? কি সংস্কার হবে? এখন পর্যন্ত এই জন্য সরকারকে অতি দ্রুত প্রশাসনে ক্যাডার নন ক্যাডার নিয়োগ দিতে হবে অবিলম্বে, খুব তড়িঘড়ি করে 100 মার্কস 200 মার্কস দিয়ে আপনি প্রত্যেকটা সেক্টরে, আপনার যে সেক্টরগুলি প্রশাসনকে আপনার সরকারকে নিয়ন্ত্রণ করে, সরকারের ভালো মন্দ যারা দেখতে পারে, একজন ইঞ্জিনিয়ার ঘুষ খেতে পারে, সে সরকার পরিবর্তন বা সরকার রাখার কোনো ভূমিকা রাখে না। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তা রাখে না, রাখে কারা? রাখে হলে পুলিশ, রাখে কারা? নিম্ন আদালত, উচ্চ আদালতের বিচারপতি এবং সর্বোচ্চ আদালতের বিচারপতি। তাই যদি না হবে, তারেক রহমানের সাজা নিম্ন আদালতে বেকসুর খালাস, উচ্চ আদালতে তাকে জেল দিল এবং জরিমানা করলো। ম্যাডাম খালেদা জিয়াকে নিম্ন আদালত 5 বছর সাজা দিল, উচ্চ আদালত তাকে 10 বছর সাজা দিল। তাই বলে প্রত্যেকটা জায়গায় এই বিচারপতিরা যখন কোর্টে থাকবে, অনতি বিলম্বে হাইকোর্টে মানে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ দিতে হবে যারা অপকর্মসার দোষী। আমাকে যে শাস্তি দিয়েছিলেন জসিম, সিএমএম জসিম, উনি আমাদেরকে বিনা কারণে শাস্তি দিয়েছে, 4 বছরের সাজা দিয়েছিল। ও কোথায় আছে? ও থাকার কোনো অধিকার নেই। যে সমস্ত পুলিশরা আমাদের গুলি করেছে তাদের ধরে এখান থেকে বের করে দিতে হবে, শাস্তির মুখে আনতে হবে। এই জন্য সর্বস্তরে সরকার এখন উচিত অনতি বিলম্বে উনি ফিরে আসার পর এই বিশেষ করে যারা এই ক্ষমতার সাথে বা যারা প্রশাসনের সাথে জড়িত প্রত্যেকটা জায়গায়, আজকে ডিস্ট্রিক্ট লেভেলের মতো ডিস্ট্রিক্ট জাজ পর্যন্ত ঘুষ খায়। আপনি আছেন কোথায়? আমার ওখানে একজনকে সাজা দিল আমাদের একটা মামলায়, 9 জনের ফাঁসি,
25 দিনের যাবজ্জীবন, 13 দিনের 10 বছর জেল হতে পারে কোনোদিন। এই হাবিব ভাই আমি আরেকটু প্রশ্ন করতে চাই, আপনি অনুমতি দেন? জি হ্যাঁ, এই জন্য বলি সরকারকে এই দিকেও অনতি বিলম্বে গুরুত্ব দিতে হবে। খালি সংস্কার সরকার বললে হবে না, সংস্কার 10 বছর দিলে সংস্কার শেষ হবে না, নির্বাচন রোডম্যাপও ঘোষণা করতে হবে। জি, সংস্কার হয়তো অনেক বড় সময় লাগবে, কিন্তু নির্বাচনটা তো যুক্তি সময় হতে হবে, কিন্তু যুক্তি সময়টা বিতর্ক আছে। হাবিব ভাই, যেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের আমলে দলীয় বিবেচনায় বিচারকদের নিয়োগ দেওয়া হয়েছে, পুলিশের প্রমোশন দেওয়া হয়েছে, সবকিছু দলীয় হয়েছে। আপনারা কি এবার ক্ষমতায় গেলে আসলে দলীয় বিবেচনার বাইরে আপনার যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেবেন? অবশ্যই যোগ্য ব্যক্তিদের আমরা নিয়োগ দেবো এই মিলে। এখন তো আমাদের দলীয় সরকার এখন নেই, এখন এই সরকার যদি দেওয়ার সুযোগ থাকে দিবে, আমরা তখন যাব। আমরা একেবারে দলীয় ভাবে আমরা শুধু বিএনপি ক্ষমতা যাবো না, আমরা সরকার গঠন করলে আন্দোলনরত যে সমস্ত দল ছিল এবং এদেশের সুশীল সমাজ, এদেশের বুদ্ধিজীবী, শিক্ষক প্রত্যেকটির সঙ্গে আলোচনা করে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন আমরা এককভাবে সরকার গঠন করবো না, ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়েই করবো, অতএব সবার সাথে করে নিয়েই আমরা নিয়োগ দেব। জানতে চাই, এটাই জনগুঞ্জন হচ্ছে যে তারেক জিয়া চেয়ারপারসন ভারপ্রাপ্ত, তিনি কবে ফিরবেন দেশে? আপনারা কি নির্বাচনের আগে ফিরবেন নাকি নির্বাচনের পরে ফিরবেন? এবং তারেক জিয়ার যে মামলাগুলো আছে এগুলো নিয়ে আপনারা কোন রকম ভূমিকা বা সরকারের প্রতি কোনো দাবি রেখেছেন কিনা? আপনারা ভালো প্রশ্ন করেছেন, এই কথা আমি প্রতিদিনই বলছি। তারেক রহমানের মামলা মিথ্যা মামলা, ষড়যন্ত্র মামলা, বানোয়াট মামলা। এই মামলা প্রত্যাহার করে নিলেই তারেক রহমান চলে আসবেন। আমাদের মামলা হলো সরকারের রাজনৈতিক মামলা, আমাদের এই লক্ষ লক্ষ মানুষের নামে আমাদের মামলা। এইসব মামলা সরকারকে বলবো ওই কোর্ট কাছারি দিয়ে বছরের পর ঝুলে হাজিরা দিতে দিতে আমাদের শরীর মন সব শেষ। যেহেতু মামলা মিথ্যা, তার কোনো এভিডেন্স নাই, অতএব এই মামলাগুলিকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসে সব মামলাগুলিকে প্রত্যাহার করে নেওয়া উচিত। আমি এটা মনে করি তারেক রহমানের মামলা প্রত্যাহার করে নিলেই তার সমস্ত মামলা প্রত্যাহার হয়ে যখন ফিরে যাবেন, অবশ্যই তখন তিনি ফিরে আসবেন। জি, ধন্যবাদ। আমরা আলোচনার শেষের দিকে একটু আসতে চাই, ছোট্ট করে আমরা একটু মতামত দিব। স্টুডিও অতিথি জনাব আজমল, আপনার কাছে যেটি হচ্ছে যে আলোচনা হাবিব ভাই যাই বলুক যে সেখানে বিএনপির আত্মত্যাগ আছে, অনেক দলগুলো সেখানে আছে, আমরা দেখেছি অনেকে হতাহত হয়েছে, অনেক আগে থেকে বিএনপি আন্দোলন করছে কিন্তু সফল হয়নি। আমি এই প্রশ্নটা শুধু বিএনপির নাম উল্লেখ করে বলতে যাচ্ছি না যে রাজনৈতিক দলগুলো এই ধরনের আন্দোলনে সফল হলো না 15 বছর, এর কারণটি কি? কিন্তু খুব অল্প সময়ে 23 দিনের ব্যবধানে একটা সরকার পতনের একটা বড় ঘটনা ঘটে গেল। আপনি এটিকে কিভাবে দেখবেন? এটি কি রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের অনাস্থা, নাকি রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, নাকি রাজনৈতিক দলের কলাকৌশলের কোনো অভাব ছিল? ধন্যবাদ আপনাকে। 90-এর গণ আন্দোলনের পরে ওই গণ আন্দোলনের যে সর্বোচ্চ দাবি ছিল যে আমরা সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চাই এবং ওই সংসদীয় গণতান্ত্রিক সরকারের দ্বারা যদি রাষ্ট্র পরিচালিত হয় আমরা একটা জনগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এখানে নির্মাণ করতে পারবো। তো সেই আকাঙ্ক্ষা থেকে যখন আন্দোলন সফল হলো, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন হলো, তারপরে গত 35 বছরের অভিজ্ঞতার স্মৃতি কিন্তু মানুষের মাঝে রয়ে গেছে। সেই স্মৃতি থেকেই আমি বলবো যে এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, এখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর উপরে মানুষের আস্থা রাখতে পেরেছে কিনা এই প্রশ্ন করার কিন্তু কারণ ঘটেছে। কারণ একটি সম্পূর্ণ অরাজনৈতিক কিছু অল্প বয়স্ক ছাত্র এর নেতৃত্বের প্রতি বাংলাদেশের আপামর জনসাধারণের সমর্থন, অংশগ্রহণ এবং সম্পৃক্ততার কারণেই কিন্তু এই ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। এখন এখানে একটা জিনিস আপনার অনুপস্থিত আছে, এই ছাত্র জনতা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, কিন্তু সেই রাজনৈতিক বন্দোবস্তটা কোন ফরম্যাটে হবে, কিভাবে বাস্তবায়ন হবে, এটা কিন্তু আমরা তাদের কাছ থেকে, তারা তো 6টা কমিশন গঠন করেছে, বলেছে তারা 3 মাসের মধ্যে রিপোর্ট দেবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে এটি নিয়ে বসা হবে, তারপরে একটা কনক্রিট ধারণা দেওয়া হবে। এ বিষয়ে আমি একটু আগে আপনাকে বলেছি যে 6টা কমিশন যেভাবে গঠন করা হয়েছে, অলরেডি কমিশন প্রথমেই 2-3টে কমিশনের দায়িত্বপ্রাপ্ত মানুষরা চলে গেছেন, তাদেরকে আবার নতুন লোক আনতে হয়েছে। তো এইখানে আপনার এই কমিশনগুলো গঠন প্রক্রিয়ায় রাজনৈতিক দলের অংশগ্রহণটা নিশ্চিত করা দরকার বলে আমি বলবো। অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিকদের পরামর্শ নিয়ে এটা করা উচিত। আর হাবিব ভাই একটা কথা আমি একটু আকর্ষিত বোধ করছি, যেটা হলো সংবিধান বিষয়ে। তো এই যে হাবিব ভাই, এই যে বিএনপির যে 15 বছরের আন্দোলন, অনেক ত্যাগ, অনেক লক্ষ লক্ষ ভুয়া মামলা, গায়েবী মামলা, লক্ষ লক্ষ নেতাকর্মীদেরা যে নিপীড়িত হয়েছেন রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রের দ্বারা, সেখানে এই বর্তমানে এই আন্দোলন এবং বিপ্লব যেভাবে সংগঠিত হয়েছে,
সরকার চলে গেছে, সংসদ ভেঙে গেছে, স্পিকার চলে গেছে, আপনি এখন যদি সংবিধানের পক্ষে কথা বলেন, এই সংবিধানে হাত দিতে না দেন, তাহলে এই সংবিধান বলবৎ রেখে এই সংবিধানের অধীনে নিয়োগপ্রাপ্ত হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিদের দুর্নীতি বিষয়ে, তাদের লেজিটিমেসির বিষয়ে আমি কিভাবে কথা বলবো, আমি ঠিক যুক্তি খুঁজে পাচ্ছি না। অথবা তাদের অধস্তন আদালতের বিচারকদের সম্পর্কে কিভাবে কথা বলবো। হাবিব ভাই বলছে যে নির্বাচন হওয়ার পর সেই নির্বাচিত যে সরকার, রাজনৈতিক সরকার, তারা এটা দেখবেন এই ধরনের সংস্কারের প্রশ্নগুলো। এই যে ফ্যাসিবাদী সংবিধান, এই ফ্যাসিবাদী সংবিধানের অধীনে এই ফ্যাসিবাদ হাসিনার কর্তৃক এই যে সংবিধান, এই বিশ্বে কোনো সংবিধান পাবেন না যে সংবিধানে দণ্ডবিধি আছে, দণ্ডের প্রভিশন আছে। একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংহিতা, সেখানে শাস্তির এবং অপরাধের বর্ণনা আছে। এটা তো একটা পেনাল কোড হয়ে গেছে আংশিকভাবে। এই পেনাল কোডের অধীনে আপনি কিভাবে এটা করতে পারেন? এটাকে বাতিল ঘোষণা করাটাই শ্রেয়। কিন্তু এই সংবিধান সংশোধন করতে গেলে হয়তো অনেক বেশি সময় লাগবে, তাতে কি রাজনৈতিক প্রক্রিয়া পিছিয়ে যাবে কিনা সেটাও একটু সংশয় আছে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একেবারে আলোচনার শেষের দিকে জিলুর ভাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, যেটি হচ্ছে যে এই ডক্টর ইউনূসের যে সরকার যেভাবে কাজ করছে, তাতে কেউ কেউ একটু ভরসার জায়গাটি কম দেখছেন যে অরাজনৈতিক সরকার, মানে অভিজ্ঞতা নেই তাদের, ফলে তারা এত বড় যে কাজে হাত দিয়েছে সংস্কারে, সেটি আসলে আদৌ শেষ করতে পারবে কিনা, নাকি এটা লেজে গবরের অবস্থা তৈরি করবে, এক ধরনের আরেক ধরনের সংকট তৈরি হবে। নির্বাচন দ্রুত দেওয়া বলে অনেকে মনে করছে। প্লিজ আমি বলি, দেখুন, যে সরকার পরিচালনা করে যেটাই করুক, প্রকৃত আমলারাই সব করে। রাজনীতিবিদরা সিদ্ধান্ত দেন এবং যারা একটু অভিজ্ঞ বেশি, তারা সার্বিক মাঠ পর্যায়ের মানুষের চাহিদা কি সেই আলোকে আইন প্রণয়ন করেন। ড্রাফটিং করা, পলিসি করা সব আমলারা করে। এটা সে ব্রিটিশ থেকেই শুরু হয়েছে। ওই হৃদয়ের প্রধানমন্ত্রী এসে বলছিল যে আগামীকালে আমি একটু ফরেন পলিসি বুঝতে চাই, তো তার ফরেন সেক্রেটারি এসে বলছে, স্যার এই যে একটা ইয়া আছে পলিসি, তো সেই পলিসি তোমরা কিভাবে এক এক ক্লাসে বানিয়ে ফেললে? বলে, আপনাদের দুই দলের ফরেন পলিসি আমাদের লেখা থাকে, যে দল যখন ক্ষমতা আসে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করি। এই হচ্ছে আমলা। আর একটা কথা মনে রাখবেন, যে কথা বলা হচ্ছে, পুলিশ সংস্কার কমিটি করা হয়েছে, নির্বাচন কমিশন সংস্কার করার জন্য কমিটি করা হয়েছে, বিচার বিভাগের জন্য কমিটি করা হয়েছে। এখন কেউ থাকতে পারলো না, তার ব্যক্তিগত কোনো সমস্যা, তার অবজারভেশন থাকতেই পারে, তার জন্য যে সংস্কার থেমে যাবে ব্যাপারটা তা নয়। আরেকটা কথা আমি বলতে চাই, যে সংবিধান, আমিও অনেক জায়গায় সোচ্চার হয়ে বলেছি, এই সংবিধানের অধীনে যদি আবার নির্বাচন হয়, আবার যদি কেউ ক্ষমতা আসে, ওই একই জিনিস ঘুরে আসবে। সংবিধান আমাদের পরিবর্তন করা প্রয়োজন। এটা আহামরি এমন কিছু না। এমন সংবিধান আমরা চাই যে ডক্টর কামালকে ব্যাখ্যা করতে ডাকতে হবে, স্বাধীন মালিককে ডাকতে হবে, ওই সংবিধানের দরকার নাই। আমার কৃষক যে সংবিধান বোঝে সেটাই হওয়া উচিত এই দেশের মানুষের। জিলু ভাই, ধন্যবাদ আপনাকে। সংবিধান সংশোধন নিয়ে আলাদা কোনো সেশনে একটু আলাদা করে আমরা কথা বলবো। আপনাকে ধন্যবাদ। আসলে সময় আমরা পেরিয়ে গিয়েছি। আমি এক কথা বলি, যে এক কথায় হাবিব ভাই শেষ করুন। আমার এক কথা আমি বলি, যে সংবিধান আপনি পরিপূর্ণ বাদ দিয়ে দিবেন, আপনার অধিকারটা কে দিল? এই সংবিধান সংসদে তো পাশ করা লাগবে। আপনি কে যে আপনার টোটাল সংবিধান আপনি বাতিল করে দিলেন? আপনি কে? প্রথম কথা এটা, আপনি কে? আমি কে? না না না, জনগণ এটা জনগণ 73 সালে যখন সংবিধান হয়েছিল, তখন তো সংবিধানের কোনো আইনে ছিল না, তাকে রাষ্ট্রপতি করা হলো এবং উইথ দি কনসেনসাস অফ পলিটিক্যাল লিডার্স, যে ঠিক আছে উনি সংসদ, আমরা যখন নির্বাচিত হয়ে আসবো। জায়গাটা শুনেছি, আমি মনে করি যে এক সংবিধান একদম টোটালি পরিবর্তন করা এটা কোনোভাবে সম্ভব না। সংবিধান তো আপনাকে ইয়ে করতে বলে নাই, আপনাকে স্বৈরাচার হতে বলে নাই। সংবিধানের কোন জায়গায় লেখা আছে যে ভোট দেওয়া যাবে না, রাত্রিবেলা ভোট করতে? কোথায়? শেষ কথা আমি একটা বলে, জিল্লুর ভাই আমাকে বলতে দেন, জিল্লুর ভাই আমাকে বলতে দেন। না, এটা তো ঠিক না, আপনি আমাকে বলতে দেন, আপনি। সেটা হলো জিল্লুর ভাই যেটা বলছেন সে তার মতো বলতে পারে। আমি মনে করি যে সংবিধানটা আপনি পাস করলো কোথায় গেল। আর আমার ভাই আজমাল হোসেন বাচ্চুকে আমি বলতে চাই, আমার যদি পেটে ভাত থাকতো, আমি যদি বৈষম্যের শিকার না হতাম, বাজারে গিয়ে যদি খালি ব্যাগ নিয়ে ঘুরে আসতে না হতো, 7% কোটা রেখে যখন সংস্কার করে দিল সরকার, আমি তখন ওই রাজপথে মিছিল করতাম না।
দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল, রাজনৈতিক দলগুলো অতিষ্ঠ হয়ে গেছিল, হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ সেখানে নেমেছে। আমার পেটের ভাত নাই বলে আমি গেছি, আমার অধিকার নেই বলে গিয়েছি, আমি এই সরকারটা বাড়ি যেতে পারবো না বলে আমি গিয়েছি। আমি ছাত্রদের ওই মানে 7% রেখে কোটা সংস্কার করে দিল আর মানলাম না, সেজন্য আমি যাইনি, আমি আমার বাঁচার জন্য গিয়েছি। এই যে লক্ষ লক্ষ মানুষ মেসেজ গিয়েছে, প্রত্যেকের স্বার্থের জন্য তারা গিয়েছে, সেখানে ছাত্ররা সামনে ছিল। অতএব এই সমস্ত লোকজনকে ছোট করা যাবে না। শেষ কথা, এই নিয়ে এখন কে মাস্টার মাইন্ড, কে বড় কে ছোট, বিএনপি করে নাই, অমন করে নাই, তার অবদান নাই, এইসব না ভেবে আসেন সবাই মিলে এইগুলি সৃষ্টি না করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তা না হলে এখনো কিন্তু ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র শেষ হয়নি। আমি বলবো এগুলি বাদ দেন, বাদ দিয়ে সামনে এগিয়ে যান। হাবিব ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য, মিলেনিয়াম টেলিভিশন দর্শকদের, এবং জিলু ভাই আপনাকেও ধন্যবাদ। আমরা এক বাক্য উনি বলতে চেয়েছেন, এক বাক্যে শেষ করতে হবে। আজমল জি, আমি একটা কথা বলতে আলোচনার সুযোগ নেই, একটি বাক্য বলতে চাই, সেটা হলো রাজনীতিতে অনভিজ্ঞ মানুষদের দ্বারা যে একটি মেরিটোক্রেসি সরকার গঠন হয়েছে, এই সরকারকে সফল হতে হলে এই সরকারকে রাজনীতিতে অনেক ভালো মানুষ আছেন, রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, যাদের কাছ থেকে পরামর্শ এবং সহযোগিতা। ধন্যবাদ। ক্লিয়ার জনাব আজমল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক যারা ছিলেন, শুনেছেন, প্রশ্ন করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী আয়োজন অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।